হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? মনে হচ্ছে এক যুগ পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি জানি এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে আপু তো ভিডিও আপলোড দিচ্ছিল, তাহলে আপু এক যুগ পরে কিভাবে ভয়েস ওভার দিচ্ছে? কিছুদিন যাবত আমি ড্রাফটে রাখা ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। আশা করি আজকের এই মুভিটি আপনাদের অনেক পছন্দ হবে। ড্রামার শুরুতেই আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিল। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার কারণে তার মন অনেকটাই খারাপ ছিল। সে হুট করে একটি ছেলেকে ধরে তার বয়ফ্রেন্ডের সামনে নিয়ে আসে আর বলতে শুরু করে, ও হচ্ছে আমার নিউ বয়ফ্রেন্ড। দেখো, আমার নিউ বয়ফ্রেন্ড তোমার থেকে অনেক সুন্দর, অনেক রিচ, তার অনেক টাকা আছে। এইসব সে বানিয়ে বানিয়ে বলতে শুরু করে তার বয়ফ্রেন্ডকে জ্বালানোর জন্য, বলতে এক্স বয়ফ্রেন্ডকে জ্বালানোর জন্য। জিয়া যাকে তখন তার বয়ফ্রেন্ড বলে পরিচয় দিচ্ছিল, সে আসলে আমাদের লিড ক্যারেক্টার লি। জিয়া বলে, সরি, আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করানোর জন্য তোমাকে আমার বয়ফ্রেন্ড সাজিয়ে এনেছিলাম। লি বলে, তুমি এইসব ছেলেদের সাথে রিলেশনে জড়াতে কেন চাও? বাজে ছেলেদের সাথে রিলেশনে জড়ালে তো এমনটাই হয়। এদিকে জিয়া বলে যে এটা আমার পার্সোনাল লাইফ, আমার মতো থাকতে দিন। অন্যদিকে আমরা জিয়ার বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা তার সাথে এসে ধাক্কা খায়, যার কারণে তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। ঝামেলার এক পর্যায়ে আমরা দেখতে পাই যে জিয়ার বয়ফ্রেন্ড তার গায়ে হাত ওঠাতে চায়। যখনই সে তার গায়ে হাত ওঠাতে যাবে আর লি তাকে আটকে দিয়ে বলে যে রিলেশন ব্রেকআপ হয়েছে, তার মানে এ না যে তুমি তাকে মারবে বা তুমি তাকে টর্চার করবে, এই অধিকার তোমাকে খেয়ে দিয়েছে। আগে ভালো পুরুষ হতে শিখো, তারপর রিলেশন করতে আসবে বা কোনো মেয়ের সাথে নিজের জীবন জড়াবে। অন্যদিকে আমরা তো জানতে পারি ধাক্কা খাওয়ার কারণে তাদের ফোন চেঞ্জ হয়ে যায়। ফোন যেহেতু তাদের চেঞ্জ হয়ে গিয়েছিল, লি যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় এটা তার ফোন না, মানে ওই মেয়েটির ফোন। সে ফোনটি ফেরত দিতে চলে আসে। লি যখন ফোনটি ফেরত দিতে আসে, সে দেখতে পায় যে জিয়া বসে বসে কান্না করছে। সে ড্রিঙ্ক করে মাতাল হয়ে কান্না করতে শুরু করে। সে বলে, আমার সাথে এমনটা কেন হয়? আমি কেন বারবার সাফার করি? আমার লাইফে কেন এত পেইন? এইসব বলে জিয়া কান্না করতে শুরু করে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, যে কিনা জিয়ার ফেস দেখে মনে হচ্ছিল সে অনেক নাদান একজন মানুষ, যার কারণে লি কি করে তাকে বাঁচানোর চেষ্টা করে। যেহেতু তার দিকে নজর দিয়ে বসেছিল দুইটি ছেলে, লি খুব ভালোভাবেই বুঝতে পারছিল এই ছেলেগুলো জিয়ার কোনো ক্ষতি করতে পারে, যার কারণে সে জিয়ার ফ্রেন্ডকে কল করে বলে যে তোমার ফ্রেন্ড জিয়াকে এসে নিয়ে যাও। জিয়া যেহেতু ড্রিঙ্ক করে মাতাল ছিল, সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, আজ আমি মুক্ত, আমি আমার ওই খারাপ বয়ফ্রেন্ডের কাছ থেকে মুক্তি পেয়েছি, সাথে আজকে আমার ফোনটাও ফেরত পেয়েছি, আমার মতো খুশি আর কেউ নেই। তখন লি তাকে বলতে শুরু করে, তুমি চাইলে কান্না করতে পারো। জিয়ার এখানে অতীতের সিনগুলো মনে হতে থাকে, যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার মা তাকে বলেছিল যে কান্না করে আমরা কোনো কিছুর সমাধান করতে পারবো না, যার কারণে তখন থেকে সে কখনোই কান্না করেনি। আর তার বয়ফ্রেন্ড, যার সাথে সে এত বছর ছিল, যখন জিয়া হসপিটালে ভর্তি ছিল, তার বয়ফ্রেন্ড তাকে একবারের জন্য দেখতে আসেনি, না এসেছে তার মা, যার কারণে জিয়া অনেক বেশি কষ্ট পায়। যেহেতু লি তাকে কান্না করতে বলেছিল, সে তো তার এই অতীতের সিনগুলো মনে করে কান্না করতে শুরু করে। সে এমনভাবে কান্না করছিল, তার কান্না বন্ধই হচ্ছিল না। তখন লি বলে, তুমি তো ছোট বাচ্চা, রিলেশনে জড়াতে গেলে কেন? তখন জিয়ার এই কথাটি একদমই পছন্দ না হলে সে লিকে কিস করে বসে, আর এখানে সে এটা প্রমাণ করতে চাইছিল যে সে ছোট বাচ্চা না। এদিকে আমাদের সিন শিফট হয় পরদিন সকালে, যেখানে জিয়া তার অফিসে যাচ্ছিল। সে একটি নতুন জব পেয়েছে। সে তার অফিসের উদ্দেশ্যে রওনা হতেই তার এই কথাগুলো মনে হতে থাকে, কাল রাত সে কি ঘটনাগুলো ঘটিয়েছে। অফিসে আসার পর সে ইন্ট্রোডাকশন দিতে শুরু করে যে আমি জিয়া, আর এখানেই তার আবারও দেখা হয়ে যায় লিয়ের সাথে। সে খুব ভালোভাবে বুঝতে পারে সে যেই অফিসে জব করছিল সেই অফিসের ওনার হচ্ছে লি। এটা জানার পর সে আরও অবাক হয়ে যায় যে সে তারই আন্ডারে কাজ করবে, যাকে কিনা সে ভুলবশত কিস করে বসেছিল। জিয়াকে দিয়ে যতটুকু সম্ভব হচ্ছিল লির থেকে দূরে থাকার চেষ্টা করছিল। তখন সিনিয়র একজন এমপ্লয়ি তাকে বলে যে বাইরে গিয়ে একটি ফাইল দিয়ে আসার জন্য। সে ফট করেই রাজি হয়ে যায়। সে ভাবে হয়তো লিয়ের কাছ থেকে সে দূরে থাকতে পারবে।
যখনই সে ফাইলটি নিয়ে হাজির হয় সে দেখতে পায় আসলে এটা লিয়ের বাসা ছিল। লি জিয়াকে দেখে বলে যে তুমি কখন জয়েন করলে, আমি তো তোমাকে আগে আমাদের অফিসে কখনোই দেখিনি। তখন জিয়া বলে যে আমি নতুন জয়েন করেছি, যার কারণে হয়তো আপনি আমাকে দেখেননি। এখানে জিয়া লিয়ের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই বাঁচতে পারে না। লি তাকে অপেক্ষা করতে বলে। জিয়া এখানে বলে স্যার আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমার জন্য আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। লি বলে তুমি তো অলরেডি আমার জন্য একটি প্রবলেম তৈরি করে নিয়েছো, আমাকে কিভাবে বলছো তোমার জন্য আমাকে প্রবলেম ফেস করতে হবে না? তুমি তো অলরেডি আমার রুমটিকে নোংরা করে দিয়েছো, ড্রয়িং রুম ছাড়া তুমি আর অন্য কোনো রুমে বসতে পারবে না। জিয়া চুপচাপ চলে যায় ড্রয়িং রুমে বসার জন্য। সে ড্রয়িং রুমে তো বসে যায়, কিন্তু তার পাসওয়ার্ডের খুব প্রয়োজন ছিল। জিয়া লিখে বলে স্যার প্লিজ আমাকে পাসওয়ার্ডটা দিন। তখন সে তাকে পাসওয়ার্ডটা দিয়ে দেয় আর বলে আজকের দিনের জন্য এটা তোমার লাস্ট কথা, তুমি আর কথা বলতে পারবে না। আমাদের জিয়া তো মনে মনে ভাবছিল কথা বলতে পারবো না, লিখে কথা তো বলতে পারবো। জিয়া একটি চিরকুটে লিখে দেয় প্লিজ স্যার আপনার চার্জারটা আমাকে দিয়ে দিন। সে তার চার্জারটাও দিয়ে দেয়। এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা তার জন্য খাবার রান্না করছিল। জিয়া একা একা বসে বসে বোর হচ্ছিল, যার কারণে সে চলে আসে খাবার খেতে, কিন্তু সে তাকে খাবার খেতে দেয় না। তখনই জিয়ার ফ্রেন্ড তাকে কল করলে জিয়া বলে যে স্যার আমাকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে বলতে শুরু করে এখান থেকে আমি কখন বের হতে পারবো এটা আমি খুব ভালো করে জানি না। ওই দিক থেকে জিয়ার ফ্রেন্ড তাকে বলে আজকে তো তোমার বার্থডে, আমি তোমাকে ট্রিট দেওয়ার জন্য কল করেছিলাম। জিয়া এখানে কান্না করে বলতে শুরু করে আমার না এই খাবারটি খেতে অনেক ইচ্ছা করছে, কিন্তু আমি কিভাবে খাবো, এখান থেকে তো আমি বেরই হতে পারছি না। তার এইসব ইমোশনাল কথা শুনে ফেলে লি। আমাদের লি চলে যায় জিয়ার জন্য খাবার তৈরি করতে। জিয়া যে খাবারটি পছন্দ করতো বা খেতে চাচ্ছিল সেটাই লি তৈরি করে। যেহেতু তার বার্থডে ছিল সে তৈরি করার পর বলে যে আমি যা রান্না করেছিলাম আমার খাওয়া হয়ে গেছে, অবশিষ্ট কিছু খাবার আছে, তুমি যদি চাও ওই খাবারগুলো খেতে পারো। এটা শোনার পর জিয়া কিছুটা খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। তার পছন্দের খাবার দেখে সে অনেকটাই খুশি হয়ে খাবার খেতে শুরু করে। এদিকে আমরা জিয়ার গলায় একটি পেন্ডেন্ট দেখতে পাই। সে চাইছিল এই চেইনটাকে খুলে ফেলতে, কিন্তু সে কোনোভাবেই চেইনটিকে খুলতে পারছিল না, যার কারণে সে লিকে ডাক দিয়ে বলে যে স্যার আমাকে একটু হেল্প করবেন। তখন আমরা দেখতে পাই লি বলে যে আমি তোমাকে কেন হেল্প করব, আমি তোমাকে হেল্প করতে পারবো না। জিয়া বলে প্লিজ স্যার আমাকে একটু হেল্প করে দিন। তখন লি এসে তার এই চেইনটি খুলে দেয় আর বলে আমি তোমাকে কেন হেল্প করতে চাইছিলাম না, তুমি কি জানো, তুমি যদি আবারও আমাকে কিস করে বসো। এটা শোনার পর জিয়া বুঝে যায় যে লি তাকে চিনতে পেরেছে, কিন্তু সে তাকে না চেনার অভিনয় করছিল। জিয়া লজ্জায় তার মুখ দেখাতেই পারছিল না। এখান থেকে এই সিনটি কাট করে দেওয়া হয়। আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা লিয়ের বাসায় ঘুমিয়েছিল। লি তাকে এসে বলে যে তোমার অফিস টাইম শেষ হয়েছে, তুমি এখন তোমার বাসায় যেতে পারো। জিয়া তার বাসায় যায় আর তার ফ্রেন্ডের সাথে সবকিছু শেয়ার করে। সে তার ফ্রেন্ডকে সবকিছু বললে তার ফ্রেন্ড তাকে বলে যে নাটক বন্ধ করো, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না, কিন্তু আমার ভাই তোমার হেল্প করে দিবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা লিনাকে কল করে বলছিল তোমার ভাই কি কালার শার্ট পরে এসেছে। তখন লিনা বলে আমার ভাই ব্লু আর হোয়াইট শার্ট পরে এসেছে। এখানে আমরা ব্লু আর হোয়াইট শার্ট পরা একটি ছেলেকে দেখতে পাই। জিনা তাকে গিয়ে বলে যে তোমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে, তুমি আমার সাথে চলো কাজ করার জন্য। এদিকে আমরা দেখতে পাই লিনার ভাই জিয়াকে খুঁজছিল, তার বোনকে বলছিল তোমার ফ্রেন্ডকে তো আমি খুঁজেই পাচ্ছি না। তখন আমরা বুঝতে পারি জিয়া যেই ছেলেটিকে পরিষ্কার করার জন্য তার বাসায় নিয়ে গিয়েছে সেই ছেলেটি আসলে লিনার ভাই না, জিয়া ভুল করে অন্য একটি ছেলেকে নিয়ে এসেছে। সে ওই ছেলেটিকে আনার পর তাকে দিয়ে অনেকগুলো কাজ করায়। সে তাকে দিয়ে তার পুরো রুম পরিষ্কার করায় আর উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। ছেলেটিও তার কথা মতো প্রত্যেকটি কাজ খুব সুন্দর করেই করে দিচ্ছিল। কাজ শেষে জিয়া ছেলেটিকে বলে তোমার কি ক্ষুধা লেগেছে, চলো আমরা ফ্রি খাবার খেয়ে আসি। তখন ছেলেটি বলে ফ্রি খাবার কিভাবে খাবে। তখন জিয়া ছেলেটিকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পর তারা এমনভাবে অ্যাক্টিং করে বলে আমাদের ব্রেকআপ হয়েছে, এইসব উল্টাপাল্টা কথা বলে তারা ফ্রি খাবার খেয়ে নেয়। ফ্রি খাবার খাওয়ার পর তারা দুইজন ওই জিনিসপত্র নিয়ে একটি জায়গায় যাচ্ছিল। তখনই ওই জায়গা দিয়ে একটি গাড়ি চলে আসে। তাদের জিনিসপত্রের সাথে গাড়িতে থাকা একটি লোকের ধাক্কা লাগে, যার কারণে তাদের জিনিসপত্র এখান থেকে পড়ে যায়।
এতে জিয়ার অনেক খারাপ লাগে। জিয়া ওই ছেলেটির সাথে তর্কে জড়িয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছিল। তাদের এই কথা কাটাকাটি এক পর্যায়ে ঝগড়ার দিকে মোড় নেয়। ছেলেটি বলে যে তোমরা রাস্তার মধ্যে এইসব ছড়িয়ে ছিটিয়ে রেখেছ। তারা বলে যে আমরা এইসব রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখিনি, তোমার দেখায় ভুল হয়েছে, তুমি হয়তো উল্টাপাল্টা দেখো। তখন ছেলেটি তার গ্যাং নিয়ে চলে আসে। এখানে আমরা দেখতে পাই যে আমাদের নায়িকা স্কুটি নিয়ে আসে। স্কুটি নিয়ে আসার পর সে ওই ছেলেটিকে তার স্কুটির পিছনে বসতে বলে। তারপর তারা দুইজন স্কুটিতে বসে এখান থেকে চলে যায়। এখান থেকে তারা একটি জায়গায় যাওয়ার পর দুইজনে কথা বলতে শুরু করে। এতগুলো গুন্ডাকে আমরা কিভাবে মজা চাকিয়েছি। এদিকে আমরা দেখতে পাই লিনা এসে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। জিয়া তখন তার ফ্রেন্ডকে সাইডে ডেকে বলে যে নিজের ভাইকে তো মাফ করে দাও, তুমি যাকে দেখো তার উপরই লাইন মারতে শুরু করো, এখন নিজের ভাইয়ের উপরও তুমি লাইন মারছো। তখন লিনা বলে তুমি কি বলছো, এটা তো আমার ভাই না। জিনা বলে কি, এসব কি বলছো, আমি আবারও একটি প্রবলেম তৈরি করে নিলাম। এটা বলে সে কান্না করতে শুরু করে। অন্যদিকে আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যে কিনা ওই গুন্ডাগুলোর কাছে গিয়ে তাদেরকে খুব বাজেভাবে মারে। গুন্ডাগুলোকে মারার পর সে জিয়ার আইডি কার্ডটি নিয়ে এখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা অনেক কান্না করছিল আর তার ফ্রেন্ডকে বলছিল আমি কোনোদিনও ভালো হব না, আমার দ্বারা ভালো কোনো কিছুই সম্ভব না। এদিকে আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যে কিনা তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল যে আমি আজকে একজন অনেক সুন্দরী মেয়ের সাথে দেখা করেছি। এখান থেকে সিন কাট করে পরদিন অফিসে দেখানো হয়। এখানে জিয়ার সাথে আবারও ওই ছেলেটির দেখা হয়। ছেলেটি বলে আমার নাম হাইউন, আমি নতুনই এই অফিসে জয়েন করেছি। এটা শোনার পর জিয়া বলে যে আমার দ্বারা ওই দিন ভুল হয়েছে, আমাকে প্লিজ মাফ করে দাও। তখনই এই কোম্পানির সিও এখানে চলে আসে। তারা দুজন তাদের অফিসে চলে যায়। জিয়ার সিনিয়র কলিগ তাকে বকাঝকা করতে শুরু করে, বলে তুমি যেহেতু কাজ করতেই পারবে না তাহলে কাজটি নিলে কেন, আমি মিস্টার লিয়ের কাছে তোমাদের নামে কমপ্লেন করে দিব। তখন হায়ুন এখানে এসে বলে যে স্যার ওর তো কোনো প্রবলেমও থাকতে পারতো, আপনি কেন তাকে এইভাবে বকাঝকা করছেন। সে তখন আবার রিপিট করে আমি মিস্টার লিকে সব কিছু বলে দিব। সে মিস্টার লিকে সব কিছু বলে দেওয়ার পর মিস্টার লি চলে আসে জিয়ার কাছে। এসে জিয়াকে বলতে শুরু করে যে তুমি যদি কাজটি করতেই পারবে না তাহলে এমন কাজ নেওয়ার দরকার কি। জিয়া বলে যে স্যার আমি কাজটি করতে পারবো না, এটা আমি কখনোই বলিনি, আমি অনেক চেষ্টা করেছি কাজটি করার জন্য কিন্তু করতে পারিনি। লি বলে এটা স্কুল না যে তুমি চেষ্টা করেছো এটা বললেই সমাধান হয়ে যাবে, এটা অফিস, তোমাকে প্রত্যেকটি কাজই নিজের মতো করে সুন্দর করে করতে হবে, আর যদি করতে না পারো তাহলে জবটা ছেড়ে দাও। জিয়া তখন রেগে বলতে শুরু করে যে স্যার আসলে আপনি ঠিক বলেছেন, স্কুলে আপনাদের মতো সিনিয়র এমপ্লয় থাকে না যারা আমাদের মতো নতুন এমপ্লয়ীদের বুলি করে, সাথে এমন বাড়িওয়ালা থাকে না যারা কিনা রাতের বেলায় তাদের ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দেয়। আসলে এমনই একটা ঘটনা ঘটেছিল জিয়ার সাথে। জিয়াকে রাতের বেলায় তার বাড়ির মালিক বাসা থেকে বের করে দিয়েছিল, বলেছিল আমার ছেলে বিদেশ থেকে বাসায় ফিরেছে যার কারণে তুমি এই বাসায় থাকতে পারবে না। জিয়া রাস্তায় বসেছিল, তখন তার মা তাকে কল করে বলে যে তোমার বাসাটা কি তোমার পছন্দ হয়েছে। জিয়া বলে যে মা আমার বাসাটা অনেক বড়, তোমাকে একদিন না হয় ভিডিও কলে দেখিয়ে দিব। তখন তার মা বলে তুমি কি খাবার খেয়েছো। সে বলে আপনার মেয়ে যে কোনো কাজ করতে পারে কিন্তু নিজের খাবার বলতে পারে না। লি জিয়াকে বলে তুমি এখন কোথায় স্টে করছো। তখন আমরা দেখতে পাই যে জিয়ার সব জিনিসপত্র অফিসেই ছিল। লি বলে এটা হচ্ছে অফিস, এটা তোমার থাকার জায়গা না। জিয়া বলে যে আমি নতুন একটি বাসা দেখে স্যার খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, যেহেতু আমার থাকার জায়গা নেই যার কারণে আমি এখানে এসেছি। লি বলে যে আমার বাসা ফাঁকা আছে, তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো যতদিন না তুমি নতুন বাসা পেয়ে যাচ্ছ। এটা শোনার পর জিয়া অনেক চিন্তায় পড়ে যায় সে কি করবে। তারপর সে বাধ্য হয়ে মিস্টার লির সাথে তার বাসায় চলে যায়। তারপর তার মা তাকে কল করলে তার মাকে তার বাসাটা ঘুরে ঘুরে দেখায়, বলে যে মা আমি আপনাকে বলেছিলাম না আমার বাসাটা অনেক সুন্দর অনেক বড়। জিয়া বাসার প্রত্যেকটা জিনিস তার মায়ের কাছে খুব সুন্দর করে উপস্থাপনা করছিল। তখনই তার সামনে লি চলে আসায় সে লিকে তার রাঁধুনি বলে সম্বোধন করে। এটা শোনার পর লি আড়ালে লুকিয়ে যায়, কারণ এই কথাটি তার একদমই পছন্দ ছিল না। লি জিয়াকে দয়া করে তার বাসায় থাকতে দিয়েছে। এদিকে জিয়া তার মায়ের সাথে তাকে কুক বলে পরিচয় দিচ্ছে, যার কারণে সে অনেক লজ্জা পায়।
এখানে এই সিনটি কাট করে আমাদের অফিসের সিন দেখানো হয়, যেখানে জিনার কাছে তার একজন এমপ্লয়ি বলছিল আমাদের কলিগ জেসি প্রেগনেন্ট, আর এটা তুমি কাউকে বলো না, বিশেষ করে লি স্যারকে। উনি যদি জানতে পারে তাহলে অবস্থা খারাপ করে দিবে। কিছুদিন আগে একজন লোক স্যারের উপর কফি ফেলে দিয়েছিল, যার কারণে ওই লোকটার জব সে কেড়ে নিয়েছে। অন্য একজন এমপ্লয়ি লেট করে আসার কারণে তাকেও জব থেকে বের করে দেওয়া হয়েছে। উনি অনেক রুড একজন মানুষ, যাকে মন চায় তাকে তিনি জব থেকে বের করে দেন। এটা শোনার পর কোনো কিছুই বুঝতে পারে না জিনা। সে মনে মনে ভাবতে শুরু করে, স্যারকে তো আমি কখনোই এমনভাবে দেখিনি, তাহলে এমনটা কিভাবে হতে পারে। সে তার ফ্রেন্ডকে বলে তুমি যেমনটা ভাবছো তার উল্টাটাও হতে পারে। তখন তারা দুইজন মিলে মিটিংয়ে চলে যায়। মিটিংয়ের মধ্যে আমরা জেসি নামের মেয়েটিকে দেখতে পাই, যে কিনা বমি করছিল। সে ওই জায়গা থেকে উঠে চলে যায়। এখানে কেউ কোনো কিছুই বুঝতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই তাকেও জব থেকে বের করে দেওয়া হয়েছে। এটা জানার পর জিনা কোনো কিছুই বুঝতে পারছিল না যে আসলে এই অফিসে কি হচ্ছে, বা লি কেন সবাইকে চাকরি থেকে বের করে দিচ্ছে। এখানে সবাই যখন খাবার খাচ্ছিল আমরা দেখতে পাই লি এসে বসায় সবাই খাবার ছেড়ে উঠে যাচ্ছিল, আর সবাই এমনভাবে রিয়াকশন দিচ্ছিল যে ওনার সাথে বসে খাবার খাওয়াটা তাদের জন্য পাপ হয়ে যাবে। তখনই আমাদের নায়িকা চলে আসে। সে এসে লিয়ের সাথে খাবার খেতে শুরু করে। তখন লি বলে তুমি এখানে কেন বসেছো, সবাই দেখছো না কিভাবে উঠে চলে গিয়েছে। তখন জিনা লিকে বলে যে আমাকে তার বাসায় থাকতে দিয়েছে, অপরিচিত একজন মেয়েকে টাই দিয়েছে, সে কখনো খারাপ হতে পারে এটা আমি ভাবতেও পারি না। আর আমি আপনাকে বিশ্বাস করি, আপনি কোনোদিনও খারাপ না। অফিসে যারা আছে তারা হয়তো আপনার সম্পর্কে ভুল ধারণা রাখছে, আর আমার বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা শোনার পর লি মনে মনে অনেক খুশি হয়ে যায়। লি মনে মনে ভাবতে শুরু করে এত বছর ধরে আমি যাদের সাথে কাজ করছি তারা আমাকে চিনতে পারলো না, আর জিনা 2 দিন হয়ে এসেছে আমাকে ভালো করেই চিনতে পারছে। সে হয়তো আমার জন্য পারফেক্ট। পরদিন আমরা অফিসে দেখতে পাই জিনার সাথে কেউ কথা বলছিল না। তারা সবাই জিনাকে লিয়ের চামচি মনে করছিল। এখানে সিন কাট করে আমাদের পরদিন অফিসে দেখানো হয়, যেখানে প্রত্যেকটি কলিগ কথা বলছিল। জিনা এখানে আসার পর তার ফ্রেন্ড তাকে বলে তুমি এতদিন যা বলছিলে তাই ঠিক। আসলে মিস্টার লি জেসিকাকে অন্য একটি কোম্পানিতে শিফট করে দিয়েছে, যাতে তার কাজের প্রেশার কম পড়ে, সে ভালোভাবে জবটি হ্যান্ডেল করতে পারে। আর অন্য যে 2 এমপ্লয়ের কথা আমরা বলেছিলাম ওনাদের আসলে জব থেকে বের করে দেওয়া হয়নি, ওনাদের বাসায় রেস্ট করার জন্য বলা হয়েছে। ওনারা ওনাদের ফুল স্যালারি পেয়ে থাকেন। অফিসের সবাই এখানে অনেক আনন্দের ছিল। জিনা বলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তোমরা মিস্টার লিকে যতটা খারাপ মনে করছো তিনি অতটা খারাপ নন। অন্যদিকে আমরা লিকেও দেখতে পাই যে কিনা মনে মনে হাসছিল। সে ভাবতে শুরু করে আমি এদের সাথে কত বছর ধরে জব করছি, কিন্তু এরা আমাকে চিনতে পারেনি। 2 দিন হলো না জিনা এসে আমার সম্পর্কে সবকিছু জানতে পারছে। সে এটা কিভাবে করতে পারছে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। পরের সিনে আমরা দেখতে পাই যে জিনা তার মোজা নিয়ে হাসছিল, কারণ তার মোজা ছিল বিভিন্ন কালারের। পরের সিন আমাদের অফিসে দেখানো হয়। জিনার ফ্রেন্ড তাকে বলে অফিসে এত সুন্দর সুন্দর ছেলে আছে, তোমার কি কাউকেই পছন্দ না? জিনা বলে যে না, আমার অনেক ম্যাচিওর টাইপের ছেলে পছন্দ। তখন সে বলে যে আচ্ছা, তার মানে তোমার লিকে পছন্দ, যার কারণে ছেলেদের ভোটিং ডেটে হয়তো তুমি লিকেই ভোট করেছো। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই মিস্টার লি গেম খেলায় বিজি ছিল। তার যে একটি ইম্পর্টেন্ট মিটিং আছে এই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। জিনা এটা দূর থেকে নোটিস করছিল মিস্টার লির তার মিটিং এর কথা মনেই নেই। মিস্টার লি এসে তাকে বলে আমি তো অর্ধেকটা স্যুপ খেয়েছি, তুমি কি আমার অর্ধেকটা স্যুপ খেয়েছো? তখন জিনা মনে মনে ভাবতে শুরু করে একজন ম্যাচিওর লোক তো এইভাবে কথা বলার কথা না। তখনই ওই জায়গায় হায়ুন চলে আসে। হায়ুনের সাথে জিনা কথা বলতে শুরু করে। জিনার ফ্রেন্ড তাকে বলে আচ্ছা, হায়ুনও তো অনেক ম্যাচিওর, তুমি কি হায়ুনকে পছন্দ করো? তখন সে কোনো কিছু বলতে যাবে ওই জায়গায় লি চলে আসে। লি জিনাকে বলে আমাদের একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, চলো আমরা মিটিং অ্যাটেন্ড করতে যাব। তখন জিনা কোনো কিছু না বলে তার সাথে মিটিং অ্যাটেন্ড করতে চলে যায়। রাস্তায় জিনার একটি পুতুল পছন্দ হয়ে যায়। আসলে এটা গেমিং একটি পুতুল ছিল, গেমের মাধ্যমে এই পুতুলটাকে পাওয়া সম্ভব। লি জিনার জন্য ওই পুতুলটি আনার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পুতুলটি আনতে পারছিল না। এখানে অনেকগুলো পিচ্চি ছেলে মেয়ে ছিল, তারা তাদেরকে নিয়ে হাসতে শুরু করে।
লি হার মানার পাত্র ছিল না, সে অনেকগুলো কয়েন নিয়ে আসে পুতুলটি আনার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই জিনার ফোনে কল চলে আসে, সে অন্য সাইডে চলে যায় ফোনে কথা বলার জন্য। হায়ুন তাকে কল করেছিল, হায়ুন তাকে দেখা করার জন্য ডাকে। এখানে জিনা মনে মনে ভাবতে শুরু করে সে তো তাকে অনেক হেল্প করেছে, যার কারণে সে চলে যায় হায়ুনের সাথে দেখা করতে। হায়ুনের সাথে দেখা করার জন্য সে একটি রেস্টুরেন্টে যায়। জিনা একটি দরকারি কাগজ বলে চলে এসেছিল। হায়ুন এই কাগজটি নিয়ে হাজির হয়ে যায় জিনার কাছে। তখন জিনা তাকে প্রশ্ন করে, তুমি আমার থেকে কি চাও? হায়ুন বলে, বেশি কিছু চাইনি, আজকে রাত্রে যে বোটিংটা হবে ওই বোটিংয়ে তুমি আমাকে বুট দিবে। তখন জিনা চিন্তায় পড়ে যায়। রাতের বেলা যখন বুট দেওয়ার সময় আসে, সে ভুল করে লিকে বুট দিয়ে ফেলে। আসলে ভুল করে দিয়েছিল না সঠিকভাবে দিয়েছিল এটা আমরা বুঝতে পারি না। তখনই আমরা এখানে লিকে দেখতে পাই যে পুতুলটি জিনার পছন্দ হয়েছিল, সেই পুতুলটি নিয়ে হাজির হয়ে যায়। এটা দেখার পর জিনা অনেকটাই অবাক হয়, সে কখনোই ভাবতে পারেনি লি তার জন্য এই পুতুলটি নিয়ে আসবে। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। লি জানতে পারে জিনা তাকে বুট দিয়েছে, এটা শুনে সে খুশি হয়ে এখান থেকে চলে যায়। এখান থেকে সিন কাট করে আমরা দেখতে পাই তারা কার্ড খেলার জন্য সবাই বিজি ছিল। এখানে কার্ড খেলায় লি হেরে যায়, তাই লিকে তার অপোজিটের একজনকে কিস করতে হবে। তার অপোজিটে বসেছিল জিনা। জিনাকে কিস করবে ভেবে জিনা অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। তখন হায়ুন এসে লিকে কিস করে বসে। আসলে হায়ুন তাকে পছন্দ করত। এখানে লি তাকে প্রশ্ন করে, তুমি কেন আমাকে কিস করলে? তখন হায়ুন বলে যে আমি আসলে জিনাকে পছন্দ করি, যার কারণে আমি তোমাকে কিস করতে দেইনি। বাসায় আসার পর লি বারবার শুধু ব্রাশ করছিল। লিকে এতবার ব্রাশ করতে দেখে জিনা হাসতে থাকে। সে বলে, তুমি এতক্ষণ ধরে ব্রাশ কেন করছো? তখন সে কোনো কিছু না বলে যে তোমাকে যেহেতু প্রপোজ করেছে তুমি তো অনেক খুশি হয়েছো তাই না, এখন আমাকে নিয়ে মজা নেওয়া বন্ধ করো। তখন আমরা দেখতে পাই তার স্যালারি ঢুকেছিল, সে অনেক বেশি খুশি ছিল। যেহেতু সে স্যালারি পেয়েছিল, সে এখন নতুন একটি বাসা নেওয়ার জন্য লিকে বলে। তখন লিয়ের এখানে কোনো কিছু বলার থাকে না, সে বলে আচ্ছা সমস্যা নেই, তুমি নতুন বাসা নিয়ে যেতে পারো। লি জিনাকে অনেকগুলো বাসা দেখাতে শুরু করে। জিনার ওই বাসাগুলো অনেক পছন্দ হয়, কিন্তু এখানে ভাড়া বেশি হওয়ায় জিনা না করে দেয়, কারণ তার স্যালারি এত বেশি ছিল না যে সে এই বাসাটা অ্যাফোর্ড করতে পারবে। তখন লি মনে মনে অনেক বেশি খুশি হয়। লি ভাবে যে আমি যতক্ষণ পর্যন্ত চাচ্ছি না তুমি এখান থেকে যাও, ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। এই জন্য লি আসলে এইসব প্ল্যান করেছিল। পরদিন জিনা এসে বলে, আমি নতুন বাসা পেয়েছি। এটা শুনে লির মন খারাপ হয়, কিন্তু কোনো কিছু বলার থাকে না। পরদিন সকালে আমরা দেখতে পাই বাসার মালিক হয়ে লি জিনাকে কল করে আর বলে যে তোমাকে আমি বাসাটা দিতে পারবো না, আমি আরও বেশি দামে বাসাটা ভাড়া দিয়ে দিয়েছি। এটা শুনে জিনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর লি এদিকে অনেক খুশি হয়। সে বলে, আমি যখন চাইবো তখনই তুমি বাসা থেকে বের হয়ে যেতে পারবে। তখন তার ফ্রেন্ডকে সে এই কষ্টভরা কাহিনী বলতে থাকে। তার ফ্রেন্ড তাকে বলে যে আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে একটি বাসা ম্যানেজ করে দিব, তুমি চলে আসো আমার বাসায়, আমার বাসা আপাতত খালি আছে, তুমি এখানে এসে থাকতে পারবে। লি বাহিরে থেকে তাদের প্রত্যেকটি কথা শুনতে পায়, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। তখন জিনা এসে বলে যে আমি তোমার বাসা থেকে চলে যাচ্ছি। এটা শোনার পর লি বলে আচ্ছা সমস্যা নেই, তুমি যেহেতু বাসা পেয়েছো তাহলে চলে যাও। এটা শোনার পর জিনা তার রুমে এসে বলে যে আমি যেতে চাচ্ছি, ও আমাকে আটকালো না একবারও। আর এদিকে আমরা দেখতে পাই যে লি তার ল্যাপটপে লিখছিল, প্লিজ জিনা তুমি যেও না, প্লিজ যেও না, এইসব সে লিখছিল, কিন্তু জিনা তো আটকায় না। জিনা যখন লিফটে উঠতে যায় তখন লি এসে তাকে আটকায়, বলে জিনা তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি আমার সাথে থাকবে। তখন জিনা অনেক খুশি হয়ে যায়, সে তো এটাই চাচ্ছিল যে সে তাকে আটকাবে। আর পরের সিনে লি খাবার তৈরি করছিল। তখন জিনা তার পাশে বসে আর বলে, তোমার কি কোনো পার্টনারের প্রয়োজন নেই? লি বলে যে আমি যেহেতু একাই সব কাজ করতে পারি, আমি এখন পার্টনার দিয়ে কি করব। এখানে আমাদের ব্যাককল লি আসলেই বুঝতে পারে না জিনা তাকে কি বলতে চাচ্ছিল। জিনা তো মনে মনে ভাবে যে এই ছেলেকে আমি কখনোই বোঝাতে পারবো না আমি কি চাই। হায়ুন একটি ফাইল নিয়ে লিয়ের বাসায় আসে। তখন লি আর জিনাকে একসাথে দেখার পর সে প্রশ্ন করে, তুমি বসের বাসায় কি করছো? জিনা কোনো কিছু বলতে যাবে, তখনই লি বলে ওঠে যে ও আমার সাথে আমার বাসায় স্টে করে। এই কথা শুনে হায়ুন অনেক বেশি কষ্ট পায়, সে এখান থেকে চলে যায়। পরের সিন আমাদের অফিসে দেখানো হয়। অফিসে একটি গেমিং প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে যে জিততে পারবে তাকে একটি ফোন দেওয়া হবে। আর ফোনের কথা শুনে জিনা এই গেমে পার্টিসিপেট করতে চায়। বস তাকে বলে যে আমি তোমাকে হেল্প করতে পারবো। হায়ুনও এখানে চলে আসে, বলে তুমি আমার সাইডে হয়ে খেলবে। তারা দুইজন জিনাকে নিয়ে টানাটানি করতে শুরু করে। তাদের এই অবস্থা দেখে জিনা এখান থেকে পালিয়ে যায় তাদের ঝগড়া বন্ধ করার জন্য। এখান
এখান থেকে পরের সিনে আমরা দেখতে পাই হায়ুন জিনাকে বলে যে তুমি কি আমার পার্টনার হবে। জিনা রাজি হয়ে যায় আর লি এটা দেখে অনেক কষ্ট পায়। পরের সিনে আমরা দেখতে পাই তাদের গেমিং প্রোগ্রাম শুরু হয়েছে। তাদের এই প্রতিযোগিতায় আমরা দেখতে পাই লি ভিন্ন একটি টিমে তাকায়। সে বারবার জিনার দিকে তাকাচ্ছিল। এক পর্যায়ে লি আর তার টিমমেট পড়ে যায়। তারা অনেক ব্যথা পায়। জিনা তার কাছে ছুটে যেতে চাচ্ছিল, তবে হায়ুন তাকে যেতে দেয় না। তারা ফার্স্ট হয়ে যায় হায়ুন আর জিনা ফার্স্ট হওয়ার পর জিনা প্রাইজের চিন্তা না করে লিয়ের কাছে চলে যায়। এতে লি খুব ভালোভাবেই বুঝতে পারে যে জিনা তাকে পছন্দ করে। হায়ুন দূর থেকে বলে যে আমি জিতে গিয়েও আজ হেরে গেলাম। লি তাকে একটি ফোন গিফট করে, বলে আমি দেখেছিলাম ওই দিন তুমি তোমার ভাঙা ফোনের দিকে তাকিয়ে ভাবছিলে এই প্রতিযোগিতায় জিততে পারলে তুমি একটি নতুন ফোন পাবে। এটা শোনার পর জিনা অনেক খুশি হয়ে যায়, বলে তুমি কেন এত কিছু খেয়াল করো, তুমি কি আমাকে পছন্দ করো। এখানে লি কোনো কিছুই বলে না। লি তাকে টান দিয়ে কিস করতে শুরু করে। এখানে জিনা অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা কল্পনাও করতে পারেনি। এখান থেকে সিন কাট করে আমাদের জিনা আর তার ফ্রেন্ডকে দেখানো হয়। জিনা তার ফ্রেন্ডের কাছে সব কিছু শেয়ার করে। তখন জিনার ফ্রেন্ড তাকে বলে যে তুমি অনেক বেশি খুশি হচ্ছ অযথা, কারণ সে যদি তোমাকে পছন্দ করতো তার ফ্রেন্ডদের সাথে তোমার পরিচয় করিয়ে দিত, সবার সামনে তোমাকে এক্সপ্লেন করতো। এটা শোনার পর জিনার মনে অনেক প্রশ্ন জাগে। সে কী করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে তার বান্ধবীর সাথে দেখা করে চলে আসে বাসায় এসে সে ভাবতে থাকে যে আজ সে সব কিছু সরাসরি জিজ্ঞাসা করবে, কিন্তু সে এমনটা না করে লি আর তার পিকচার উঠায় আর পিকচারগুলো লিকে দেখালে লি বলে যে আচ্ছা পিকগুলো অনেক সুন্দর হয়েছে, দাও আমার কাছে, আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাবো। এটা বলে সে কিছু টয়কে দেখাতে থাকে। জিনা এখানে অনেকটাই অবাক হয়ে যায়। তার কোনো ফ্রেন্ড ছিল না, তার ফ্রেন্ডও ছিল টয়। পরের সিনে আমরা দেখতে পাই যে লি তার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য রেডি হচ্ছিল। জিনা লিকে বলে তুমি একা একা কেন যাবে, তুমি প্লিজ আমাকেও সাথে নিয়ে যাও। লি অনেক আদর করে জিনাকে বোঝায়, বলে আমাদের সাথে গেলে তুমি বোর হবে, ওরা অনেক বোরিং, আমার ফ্রেন্ড তো অনেক ম্যাচুয়ার আর তুমি আনম্যাচুয়ার, তুমি বাসায় বসে রেস্ট করো। জিনা রাজি হয়ে যায়, কিন্তু জিনার মন অনেক খারাপ হয়। সে তার ফ্রেন্ডকে কল করে এইসব বলতে থাকে যে আমি আর লির সাথে কথা বলবো না, তার সাথে সরাসরি সব কিছু শেষ করে দিব। তার ফ্রেন্ড বলে তুমি এমনটাই করো, কারণ সে তোমার কারোর সাথেই পরিচয় করিয়ে দিচ্ছে না, তাহলে তুমি কিভাবে মানতে পারো সে তোমাকে পছন্দ করে। জিনা সাথে সাথেই উঠে চলে যায় লিয়ের কাছে। সে লিকে কোনো কিছু বলতে যাবে, তখনই সে থেমে যায়। লিকে কোনো কিছুই বলতে পারে না। লি তাকে বলে যে তুমি কিছু বলবে। জিনা বলে যে না, তুমি শার্ট পরে নাও, তোমার ঠান্ডা লেগে যাবে। এটা বলে সেখান থেকে চলে যায়। পরের সিন আমরা অফিসে দেখতে পাই। সে বসে বসে কাজ করছিল আর ভাবছিল লিকে সে ভুলে যাবে। তখনই এখানে লি চলে আসে, সবাইকে বলে অ্যাটেনশন প্লিজ, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার কথাটি আপনারা মন দিয়ে শুনুন। আমি এই অফিস থেকে রিজাইন নিব, আমি এখানে আর কাজ করতে ইচ্ছুক না। আমি একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করি আর তাকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। অফিসের সবাই চিন্তায় পড়ে যায় যে আসলে মেয়েটিকে। তখন সে জিনার কাছে যায় আর বলে সেই মেয়েটি হচ্ছে আমাদের জিনা। লি জিনাকে নিয়ে অফিসের প্রত্যেকটি কলিগের কাছে বলতে শুরু করে জিনা আমার গার্লফ্রেন্ড। সে এইভাবে সবার সাথে জিনার পরিচয় করিয়ে দেয়। পরের সিনে জিনা বলে যে আপনি তো আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, এখন আমার ফ্রেন্ডদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব, তবে তাদের সাথে আপনার 7 দিন পরে দেখা করতে হবে। এটা শুনে রাজি হয়ে যায় লি, কিন্তু লি একটু টেনশনে পড়ে যায়। সে এই পিচ্চি মেয়েগুলোর সাথে কিভাবে ডিল করবে। তখন সে একটি পিচ্চি মেয়ের কাছ থেকে সব কিছু ট্রেনিং নেয়। ওই মেয়েটি তাকে 7 দিনে সব কিছু শিখিয়ে দেয় কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। লি ওই পিচ্চি মেয়েটির কথা শুনে সব কিছু খুব ভালোভাবে আওতায় আনে আর সে রেডি হয়ে যায় জিনার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। লি জিনার ফ্রেন্ডদের সামনে গিয়ে অদ্ভুত আচরণ করে আর এই অদ্ভুত আচরণ দেখে জিনা তো কোনো কিছু বলতে পারে না, তবে জিনার ফ্রেন্ডেরা হাসতে শুরু করে। লি তাদেরকে বলে যে আমি এক্ষুনি আসছি। এটা বলে সে চলে যায় এখান থেকে। জিনার ফ্রেন্ডেরা তাদেরকে বলে যে আচ্ছা তার আচরণ আমাদের পছন্দ হয়নি, কিন্তু সে যতক্ষণ এখানে ছিল ততক্ষণ তোমার অনেক ভালোভাবে খেয়াল রেখেছে, সে তোমাকে ড্রিঙ্ক করতে দেয়নি, সে আসলেই অনেক দায়িত্বশীল, তবে একটি বিষয় হচ্ছে সে তোমাকে বাচ্চাদের মতো ট্রিট করছিল।
ফ্রেন্ডদের কাছ থেকে পজিটিভ রিভিউ পেয়ে জিনা অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে যে আমি এই রিলেশনটাকে আগে নিয়ে যেতে পারবো। পরের সিনে আমরা দেখতে পাই যে লি তার ফ্রেন্ডদের সাথে জিনাকে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। জিনার লিয়ের ফ্রেন্ডদের একদমই পছন্দ হয় না, তারা অনেক বড়দের মতো আচরণ করছিল, যার কারণে জিনা বলে যে আমার তোমাদের ফ্রেন্ডকে ভালো লাগেনি। লি বলে ওদেরকে যেহেতু তোমার পছন্দ হয়নি, আজ থেকে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করব না। জিনা তার ফ্রেন্ডদের সাথে কথা বলে, তার ফ্রেন্ড তাকে বলে রিলেশনটাকে কতদিন এইভাবে তাকিয়ে নিয়ে যাবে, তোমাদের রিলেশনকে আগে নিয়ে যাওয়া উচিত। তখন আমরা জিনাকে দেখতে পাই তাদের রিলেশনটি আগে নিয়ে যাওয়ার জন্য জিনা অনেক টেকনিক অবলম্বন করে, তবে লি কোনো কিছুই বুঝতে পারে না। জিনা চলে যায় লিয়ের সাথে শোয়ার জন্য। সে বলে আজকে আমি তোমার বেডে শুব। তখন লি বলে আচ্ছা তুমি শুয়ে যাও, আমি সোফাতে শুব। পরদিন সকালে জিনা অসুস্থ হওয়ার বাহানা করে, তখন লি তাকে কোলে করে তার রুমে নিয়ে আসে আর বলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে আমি ডক্টরের কাছে যাব। জিনা অনেক রেগে যায়, সে মনে মনে ভাবতে শুরু করে আমার রিলেশনটা হয়তো এই পর্যন্ত থেকে যাবে। সে তার বন্ধু লিনার সাথে দেখা করে। লিনা তাকে বলে যে তুমি যেহেতু তাকে আকর্ষণ করতে পারোনি, তার মানে তোমার মধ্যে কোনো কমতি আছে। জিনা লিয়ের এক্স গার্লফ্রেন্ডের পিকচার তার ফ্রেন্ডকে দেখালে তার ফ্রেন্ড তাকে বলে যে সে হয়তো মেচুয়ার মেয়ে পছন্দ করে, তুমি যেহেতু মেচুয়ার না, যার কারণে সে তোমাকে অ্যাভয়েড করছে। এখানে আমরা দেখতে পাই তারা দুজন বসে লাঞ্চ করছিল। জিনা তাকে অ্যাভয়েড করলে লি বলে তোমার কি হয়েছে? জিনা বলে হয়তো তোমার মেচুয়ার মেয়ে পছন্দ, যার কারণে তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করছো। লি কোনো কিছুই বুঝতে পারে না, সে বলে যে তোমার এটা ভুল ধারণা, আমি যদি মেচুয়ার মেয়ে পছন্দ করতাম সে আমার এক্স গার্লফ্রেন্ড কখনোই হতো না, সে আমার বর্তমানে থাকতো। তোমাকে আমি একটি কথা বলে রাখি, তুমি যা আমাকে বোঝাতে চাচ্ছ বা বলতে চাচ্ছ সব কিছুই আমি বুঝতে পারি, কিন্তু আমি তোমাকে একটু সময় দিতে চাচ্ছি। যেহেতু আমাদের রিলেশনশিপটা নতুন শুরু হয়েছে, যার কারণে আমি চাই আমরা একটু টাইম নেই। পরের সিনে আমরা লি আর জিনাকে পিকনিক করতে দেখি। এখানে তাদের দেখা হয়ে যায় লিয়ের এক্স গার্লফ্রেন্ড সুবার সাথে। সুবা তাদের সাথে কথা বলতে শুরু করে। যখনই লি এখান থেকে উঠে চলে যায়, সুবা তাদেরকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে জিনাকে বলতে শুরু করে তুমি কি তার সাথে সারা জীবন থাকতে পারবে? জিনা বলে অবশ্যই থাকতে পারবো, আমি তার টাকা দেখে নয়, আমি তার লয়ালিটি দেখে তাকে পছন্দ করেছি, আর আমাদের যে বয়সের পার্থক্য এটা আমাদের কোনো ম্যাটার করে না, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সুবা লি এবং জিনাকে একটি পার্টিতে ইনভাইট করে। লি যখন না করতে যাবে তখনই জিনা বলে ওঠে যে আমরা ওই পার্টি অ্যাটেন্ড করব আর সময় মতো আমরা পার্টিতে পৌঁছে যাব। জিনা হয়তো চাচ্ছিল সে যে পারফেক্ট এটা তাকে বোঝাতে। পরদিন আমরা দেখতে পাই তারা ঠিক টাইম মতো পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে যাওয়ার পর আমরা দেখতে পাই যে জিনা ড্রেস নিয়ে সে মনে মনে বলছিল যে এই মেয়ের তো ভালো করে ড্রেসিং সেন্স নেই, এ কিভাবে সারা জীবন লিয়ের সাথে থাকতে পারে। এখানে আমরা লি এবং জিনাকে দেখতে পাই তারা দুজন পারফেক্ট কাপলের মতো টাইম স্পেন্ড করছিল। লি আর জিনা যখন একটি পেন্টিং দেখছিল তখন এখানে সুবা এসে বলতে থাকে এই পেন্টিংটা অনেক দামি, এটা আমেরিকার একজন আর্টিস্টে তৈরি করেছে। তাদের কথা বলার মধ্যে একজন ফটোগ্রাফার চলে আসে ওই জায়গায় আর তাদের পিকচার ক্লিক করতে থাকে। সুবা এবং লিকে কাপল মনে করে জিনাকে বলতে শুরু করে তুমি এখান থেকে একটু সাইড হয়ে যাও, আমি এই কাপলের একটি পিকচার উঠাবো। তখন জিনার অনেক মন খারাপ হয়, সে পিছনে ফিরে যায় আর লি বলে যে আপনি ভুল করছেন, ও আমার কাপল না, আমার কাপল হচ্ছে জিনা। এখানে আমরা জিনাকে মন খারাপ করে বসে থাকতে দেখি। সুবা এসে জিনাকে বলতে শুরু করে সময় থাকতে লিয়ের কাছ থেকে দূরে সরে যাও, কারণ লি আর তুমি একদমই আলাদা দুনিয়ার মানুষ, আর যেহেতু তোমাদের অনেক এজ ডিফারেন্ট রয়েছে তার মানে তোমরা একসাথে কখনোই থাকতে পারবে না। লি যেমন ওল্ড ফ্যাশন তুমিও তেমনই ওল্ড ফ্যাশন। তখন লি এখানে আসে আর বলতে শুরু করে জিনা তুমি কি জানো আমি তোমাকে কেন এখনো প্রপোজ করিনি? কারণ আমার সবসময় মনে হতো তুমি অনেক প্রিটি, তুমি অনেক গুছালো একটা মেয়ে, তোমাকে কিভাবে আমি ডিজার্ভ করি, আর যেহেতু আমি অনেকটাই রুড আর ওল্ড ফ্যাশন এই সূত্রে আমি তোমার কখনোই যোগ্য না, যার কারণে আমি তোমাকে আজ পর্যন্ত প্রপোজ করতে পারিনি। তবে এটা আমার গুড লাক যে তোমার মতো একটি মেয়েকে আমি আমার জীবনসঙ্গী করে পেতে চাচ্ছি, তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? এটা বলে আমরা দেখতে পাই লি তাকে এখানেই প্রপোজ করে। আর জিনা তো এই দিনের জন্য অপেক্ষা করছিল। এখানে সে তাকে একটি রিং গিফট করে।
আর বলে তুমি কি আমার সাথে সারা জীবন আমার হয়ে থাকবে। তখন জিনা অনেক হ্যাপি হয়ে যায়। পরের সিনে আমরা জিনা এবং লিকে দেখতে পাই। জিনা তার মায়ের সাথে দেখা করানোর জন্য লিকে নিয়ে যায়। লি অনেক সুন্দর ড্রেস আপ করে এসেছিল, কিন্তু কোনো কারণে তার উপরে পানি পড়ে যাওয়ায় ড্রেস চেঞ্জ করতে বাধ্য হয়। সে একটি নর্মাল প্যান্ট শার্ট পরে তার মায়ের সাথে দেখা করতে এসেছিল। জিনার মা লিকে দেখে একদমই পছন্দ হয় না। সে তাকে বাথরুম পরিষ্কার করার কথা বলে। লি খুব সহজেই চলে যায় বাথরুম পরিষ্কার করার জন্য। জিনার মা জিনাকে বলে, এই ছেলেকে তুমি কি দেখে পছন্দ করেছো? আমার তো মনে হয় না এই ছেলে তোমার খরচ ওঠাতে পারবে। তখন জিনা বলে যে মা, এটা তোমার ভুল ধারণা। কারো টাকা দিয়ে তাকে বিচার করা উচিত না। আর সে হচ্ছে একটি কোম্পানির সিইও। তার যা সম্পত্তি আছে তার অর্ধেকও হয়তো আমাদের নেই। অর্ধেক কি বলছি, কোনো কিছুই আমাদের নেই। সে অনেক বড় লোক। এটা শোনার পর জিনার মা অনেক খুশি হয়ে যায়। জিনার মা লিকে কুকিং করতে বলে। লিও রাজি হয়ে যায়, কিন্তু এইসব একদমই জিনার পছন্দ ছিল না। জিনা বলে যে মা, আমি ওকে শুধু ভালোবাসি, যার কারণে আমি ওকে বিয়ে করছি। ওর টাকার জন্য আমি বিয়ে করছি না। জিনার মা এতে তো অনেক খুশি ছিল যে সে তার খেয়াল রাখতে পারবে, তার অনেক টাকা পয়সা আছে। এই জন্য জিনার মা এই বিয়েতে রাজি হয়ে যায়। জিনা বলে, মা, এটা তোমার ভুল ধারণা যে আমি টাকার জন্য বিয়ে করছি। প্লিজ মা, তুমি এভাবে বিষয়টাকে নিও না। জিনার মা তো এক কথায় রাজি ছিল, কারণ ছেলে যেহেতু টাকাওয়ালা, মেয়েকে বিয়ে দেওয়া যায়। জিনার মা জিনাকে কিছু টাকা দেয়, যেটা কিনা সে অনেক দিন ধরে তার জন্য জমিয়ে রেখেছিল। পরের সিনে আমরা দেখতে পাই যে জিনা আর লি চলে গিয়েছিল লিয়ের মায়ের সাথে দেখা করতে। লিয়ের মায়ের সাথে তারা যখন দেখা করে, লিয়ের মা বলে যে এই মেয়েকে আমার একদমই পছন্দ হয়নি, তার সাথে তোমাকে আমি কখনোই বিয়ে দিতে পারি না। লি বলে, আচ্ছা সমস্যা নেই, আমি এখান থেকে জিনাকে নিয়ে চলে যাচ্ছি, আমি তো জিনাকেই বিয়ে করব। লিয়ার মা এই বিয়েতে রাজি ছিল না। জিনা অনেক ইয়াং ছিল, তাদের মধ্যে অনেকই এজ ডিফারেন্স ছিল। সে মনে করছিল জিনা হয়তো টাকার জন্য বিয়ে করছে। যেহেতু লিয়ার মা হার্ট পেশেন্ট ছিল, সে এখানে বেহুশ হয়ে যায়। জিনা বাইরে গিয়ে অপেক্ষা করলে লি তাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারছি না। দেখো জিনা, আমি আমার মাকে হার্ট করতে চাই না। তুমি এই বিষয়টি বোঝার চেষ্টা করো। আমাদের সম্পর্ক এখানেই শেষ, তুমি এখান থেকে চলে যাও। জিনা তো কোনোভাবেই মানতে পারছিল না যে লি তার সাথে এমনটা করতে পারে। জিনা এখান থেকে এসে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার ফ্রেন্ড লিনা বলে যে তুমি তার আংটিটা তাকে ফেরত দিয়ে আসো। জিনা চলে যায় লিয়ের বাসায় তার আংটি ফেরত দেওয়ার জন্য। আংটিটি যখন সে ফেরত দেয়, তখন লি বলে, আমি যেভাবে তোমার আংটি ছুঁড়ে ফেলে দিয়েছি, তুমি সেইমভাবে আমার আংটিটিকেও ছুঁড়ে ফেলে দাও, তাহলেই সমাধান হয়ে যাবে। পরদিন সকালে জিনা যখন অফিসে যায়, সে অফিসের সামনে গিয়ে বসে থাকে যে লি তাকে হয়তো এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু লি জিনাকে পাত্তাই দিচ্ছিল না। জিনা হায়ুনকে তার বয়ফ্রেন্ড বানিয়ে লিকে বলে যে আমার নতুন বয়ফ্রেন্ড। লি তাকে কংগ্রাচুলেশন জানিয়ে এখান থেকে চলে যায়। জিনার লাস্ট চেষ্টাও বিফলে যায়। হায়ুন তাকে বলে সে হয়তো তোমাকে পছন্দ করে না, তুমি এখান থেকে সরে যাও, তুমি আমার সাথে রিলেশন করতে পারো। পরের সিনে আমরা লিকে দেখতে পাই যে কিনা তার ফ্রেন্ডকে বলছিল, ব্যবসায় অনেক লস হয়েছে, যার কারণে আমি জিনাকে ছাড়তে বাধ্য হয়েছি। আমি চাই না আমার সাথে থেকে জিনার লাইফটা নষ্ট হোক। আর এই সব কিছু শুনছিল হায়ুন। হায়ুন মনে মনে ভাবতে শুরু করে, তারা দুইজন একে অপরকে ভালোবাসে। এদের সম্পর্কে যদি আমি বাধা হয়ে দাঁড়াই, এটা আমার জন্য অনেকটাই কষ্টদায়ক হবে। পরের সিনে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা লিয়ের কাছে যায়। লি তাকে অ্যাভয়েড করলে জিনা তার পিছু পিছে যায়। এখানে আমরা দেখতে পাই জিনা তাকে চিৎকার করে বলছিল, হায়ুন আমাকে সবকিছু বলে দিয়েছে, তুমি কেন আমার থেকে দূরে সরে গিয়েছ। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই যে লি তার গলায় এই আংটিটি পরে রেখেছিল। সে এই আংটিটি ফেলে দেয়নি। জিনাও পার্মানেন্টলি এই আংটিটা তার হাতে পরে রাখে, বলে যে লি মানুক আর না মানুক, আমি তার আংটি পরে রাখবো। জিনা ওই দিন ব্যথা পেয়েছিল, যার কারণে লি তাকে পিছিয়ে বাচ্চা দিয়ে ওষুধ পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু ওইখানে হায়ুন চলে এসেছিল। জিনা তাকে বলে যে আমি তোমার টাকার জন্য তোমাকে পছন্দ করিনি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, এই জন্য আমি তোমাকে পছন্দ করেছি। জিনা তার মায়ের দেওয়া কার্ডটি লিখে দিয়ে বলে যে তুমি মনে করো না এটা তোমাকে আমি টাকা হিসাবে দিয়েছি,
আমার ভবিষ্যতের জন্য এটা আমি সেভিং করলাম, যাতে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। যখন তুমি অনেক বড় লোক হয়ে যাবে টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিও, এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। এখানে আমরা দেখতে পাই যে দুজনের মিল হয়ে যায়, আর এই সব দূর থেকে দেখছিল হায়ুন, আর সবাই তাদেরকে অনেক বেশি কংগ্রাচুলেশন করতে থাকে। এখান থেকে সিন শিফট হয়ে আমরা তাদের বিয়ের সিন দেখতে পাই। তারা দুইজন হয়তো বিয়ে করে অনেক সুখে শান্তিতে ছিল। এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই মুভিটি পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। নিউ মুভি আসা পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।